প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আমরা আজকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা থেকে আলোচনা করার চেষ্টা করব। কবিতাটি অত্যন্ত সুপরিচিত একটি কবিতা। তোমরা জানো, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, এর অর্থের সাথে মিল রেখে কাজী নজরুল ইসলামের একটি বিশেষ পরিচিত কবিতা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আজকের আলোচনার বিষয় যে কবিতা, সেই কবিতাটি বোর্ডে লিখি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কবিতার নাম মানুষ। আমি শুরুতে বলেছিলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, সে অর্থের সাথে মিল রেখেই কবিতার শিরোনাম মানুষ। কাজী নজরুল ইসলাম কবির নাম লিখতেছি। এই কবিতা আমরা কেন পড়ব? কবিতাটি পড়ে আমরা কি শিখব? কবিতা পড়ে আমরা যা শিখতে পারব তা এখন আমরা লিখে দিচ্ছি। কবিতাটি পড়ে আমরা শিখতে পারব, সাম্যবাদ সম্পর্কে জানতে পারব। সাম্যবাদ সম্পর্কে জানতে পারব। দ্বিতীয়ত, মানুষে মানুষে যে কোনো ভেদাভেদ নেই সে সম্পর্কে জানতে পারব। আজকের আলোচ্য কবিতার বিষয়, যে কবিতাটি পড়ে আমরা যা বুঝতে পারবো সেটা হলো সাম্যবাদ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। এই দুইটি বিষয় হলো আজকে কবিতার শিক্ষণীয় বিষয়। কবিতার এই শিক্ষণীয় বিষয়কে উপলব্ধি করতে গেলে আমাদেরকে কবি পরিচিতি সহ কবিতার যে বিষয়গুলো আজকে আলোচনা করতে হবে, সে বিষয়গুলো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। প্রথমে আমরা লিখব কবি পরিচিতি। সাহিত্যকর্ম, কবির সাহিত্যকর্ম। কবিতার উৎস, মানুষ কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটাই হলো উৎস, কবিতার উৎস। এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যা বলতে চেয়েছেন, অর্থাৎ আমাদের যে শিক্ষণীয় বিষয় সাম্যবাদ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, এই শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে বোঝানোর জন্য উনি কবিতায়
যা যা উল্লেখ করেছেন সেই বর্ণিত বিষয়ের সংক্ষিপ্ত পরিচিতি, অর্থাৎ মানুষ কবিতায় কবি যা বলতে চেয়েছেন। শিক্ষার্থীদের করণীয়। এই কবিতা শেষে শিক্ষার্থীরা কি করবে? শিক্ষার্থীদের করণীয়। তাহলে আমরা আবার একবার পড়ে নিচ্ছি। কবি পরিচিতি, সাহিত্যকর্ম, কবিতার উৎস, অর্থাৎ মানুষ কবিতার উৎস, কবি এই কবিতা যা বলতে চেয়েছেন, শিক্ষার্থীদের করণীয়। এই কবিতাটি পড়ে ক্লাস শেষে শিক্ষার্থীরা কি কি কাজ করবে সেটাই হলো শিক্ষার্থীদের করণীয়। কবি পরিচিতি। কবিতা পড়তে গেলে আমাদেরকে অবশ্যই কোন কবির কবিতা সেই কবি সম্পর্কে জানতে হয়, কারণ লেখক বা কবি সম্পর্কে জানলে কবিতা বুঝতে সহজ হয়। কবির দৃষ্টিভঙ্গি, মন মানসিকতার ইঙ্গিত কবি পরিচিতিই থাকে। সেই ধারাবাহিকতায় মানুষ কবিতার কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু কবি কাজী নজরুল ইসলামের পরিচয়, তার সম্পর্কে কিছু বলা অতি সহজে বলাটা খুবই কঠিন, কারণ কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তি, এমন একজন কবি, এমন একজন লেখক, উনি নিজেই একটি প্রতিষ্ঠান। ওনার সম্পর্কে সংক্ষেপে কিছু বলে আসলে ওনার মতো একজন বড় মাপের কবিকে বোঝা বা উপলব্ধি করা যায় না। তবুও আজকে যেহেতু ওনার একটি কবিতা আমরা পড়ব, সেজন্য ওনার সম্পর্কে দু চারটি কথা আমাদের বলা উচিত এবং জানা উচিত। আমরা প্রথমে জানি যে উনি বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। আসলে কি তাই? উনি কি আসলে বিদ্রোহী কবি? উত্তরে বলবো না, উনি বিদ্রোহী কবি নন। হয়তো অন্য কারো জন্য, যাদের বিরুদ্ধে বিরোধিতা করেছেন, বিদ্রোহ করেছেন, তাদের জন্য বিদ্রোহী কবি হতে পারে। কিন্তু বিদ্রোহ তো করেছেন মানবতার জন্য, শান্তির জন্য, সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ ন্যায্যতা প্রতিষ্ঠার জন্যই তো ওনার বিরোধিতা। সেজন্য আমরা বলবো কাজী নজরুল ইসলাম মানবতার কবি, সাম্যবাদের কবি, প্রকৃতি প্রেমের কবি, ভালোবাসার কবি। এই কবির এই প্রেম, প্রকৃতি, মানবতা, ন্যায্যতা, সাম্যবাদ প্রতিষ্ঠা করতে গিয়েই যে উনি বাধার সম্মুখীন হয়েছেন, সে বাধাকে উপেক্ষা করতে গিয়েই যে বিদ্রোহ করেছেন, এজন্যই ওনাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। এখন আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় লেটো গানের দলে যোগ দেন। পরে বর্ধমানে ও ময়মনসিংহের ত্রিশালে দৈরামপুর হাই স্কুলে লেখাপড়া শুরু করেন।
1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচিতে যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় সামাজিক অবিচার, নৈরাজ্য, বৈষম্য ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তাকে বিদ্রোহী কবি বলা হয়। আমরা শুরুতে বলেছিলাম উনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, কিন্তু আসলে কি বিদ্রোহী? বিদ্রোহী কবি সংজ্ঞার মধ্য দিয়েই আসলে বোঝা যায় সুন্দরকে প্রতিষ্ঠা করতে গিয়েই যেই বাধার সম্মুখীন, ওই বাধার শৃঙ্খল ভাঙতে গিয়েই উনি বিদ্রোহ করেছেন। যাই হোক, আমরা ওনার সাহিত্যকর্ম নিয়ে এখন আলোচনা করব। সাহিত্যকর্ম বিশাল পরিসরে ব্যপ্ত। কাজী নজরুল ইসলামের বিশাল সাহিত্য ভাণ্ডার, একটা মহাসমুদ্রের মতো কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা। উনি লিখেছেন কবিতা, উপন্যাস, নাটক, গল্প, গান, অনেক কিছু লিখেছেন। সাহিত্যের প্রতিটি শাখায় ওনার সার্থক পদচারণা বিদ্যমান। 40 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে 1972 সালে ঢাকায় আনা হয়। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। অসাধারণ সাহিত্য চর্চা ও কবি প্রতিভার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সব্যসাচী কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন 1974 সালে। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত। এরপরে বিষের বাঁশি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী কাব্য সহ অসংখ্য অগ্নিঝরা ও মানবতাবাদী কবিতা লিখে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। আজকের আলোচ্য বিষয় অর্থাৎ কাজী নজরুলের যেই কবিতা আমাদের আলোচনার বিষয়, সেই মানুষ কবিতাটি তার বিশ্ববিখ্যাত মানবতাবাদী কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্য থেকেই সংগৃহীত। এটাই হলো মানুষ কবিতার উৎস। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এখান থেকে যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আবার রিপিট করি, তাহলে আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন, ওনার সাহিত্যকর্মের সংক্ষিপ্ত পরিচিতি, উনি কত বছর বয়সে বাকরুদ্ধ হন, কত সালে ওনাকে ঢাকায় আনা হয়, কত খ্রিস্টাব্দে ওনাকে নাগরিকত্ব প্রদান করা হয়, কোন প্রতিষ্ঠান কত সালে কাজী নজরুলকে ডিলিট উপাধিতে ভূষিত করেন, ওনার প্রথম প্রকাশিত কাব্য কি, মানবতাবাদী কাব্যগ্রন্থের নাম কি, মানুষ কবিতাটি কাজী নজরুলের কোন কাব্য থেকে সংগৃহীত, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে আমাদের বহু নির্বাচনী জন্য কাজে লাগবে এবং বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায়ও এই তথ্যগুলো থেকে আমরা উত্তর দিতে পারব। এবার মানুষ কবিতায় কবি যা বলতে চেয়েছেন, আমরা শুরুতে বলেছি
যে মানুষ কবিতাটি পড়ে আমরা কি শিখব, কেন পড়ব, এই কবিতা পড়ে আমরা কি শিক্ষা নিতে পারব। আমরা বলেছিলাম যে মানুষ কবিতা আমরা এই জন্যেই পড়ব যে সাম্যবাদ সম্পর্কে জানতে পারবো কবিতাটি পড়ে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, বৈষম্য নেই, সব মানুষই একই আল্লাহর সৃষ্টি, তা সম্পর্কে জানতে পারব। এই শিক্ষণীয় বিষয়কে জানার জন্য আমরা কাজী নজরুলের যে মানুষ কবিতাটি আমরা আদ্যপান্ত পড়লে যা বুঝি, যা উপলব্ধি করি, কবি যা বোঝাতে চেয়েছেন, কবিতার শুরুতেই কবি সাম্যের কথা দিয়ে কবিতাটি লিখেছেন। কবি বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু নহিয়া, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। শুরুতেই কবি মানুষের সাম্যবাদের বন্দনা করেছেন, মানুষের জয়গান গেয়েছেন। কবির এই কবিতার শেষ পর্যন্ত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব, রাজা প্রজা, আমির ফকির, সবাই মানুষ, সবাই একই আল্লাহর সৃষ্টি। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন ধর্মের পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। ধর্মগ্রন্থের প্রতি আছে মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। কিন্তু ধর্মের জন্য জীবনও দেয় মানুষ। ধর্মের অমৃত বচন, যদি স্রষ্টাকে পেতে চাও তবে মানুষকে ভালোবাসো। এই অমৃত বচনকে আমরা একেবারেই ভুলে থাকি, একেবারে ভুলে যাই। মানুষের প্রতি মানুষের দয়া মায়া ভালোবাসা নেই, নেই শ্রদ্ধাবোধ সম্মান। সামর্থ্য থাকা সত্ত্বেও নিরন্ন ক্ষুধার্ত অসহায় মানুষকে করে না অন্নদান। নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসে না কেউ। মানুষ কবিতায় কবি আরো বলেছেন, যারা ধর্মের ধারক ও বাহক তথা মন্দিরের পূজারী বা পুরোহিত, মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। সব মানুষের সমভাবে বেঁচে থাকার যে আল্লাহ প্রদত্ত অধিকার, এই সত্যকে কবি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। তাছাড়াও এই কবিতায় কবি আরও বলেছেন, আমাদের সমাজে এমন মানুষও আছে যারা মুখে মানবতার কথা বলে, নীতি ও আদর্শের কথা বলে, সমান দৃষ্টিভঙ্গির কথা বলে, বাস্তবে কর্মক্ষেত্রে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাদেরকেও কবি কাজী নজরুল ছাড়েননি। এই স্বার্থান্ধদের ব্যাপারে কবি আক্ষেপ করে মানুষ কবিতার শেষে উচ্চারণ করেছেন, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে মানুষ কবিতা থেকে আমরা যা বুঝতে পারলাম,
কবি কবিতার শুরুতেই মানুষের সাম্যবাদের কথা বলেছেন, মানুষের সাম্যবাদের বন্দনা গেয়ে শুরু করেছেন, এবং যারা এই সাম্যবাদকে বলুণ্ঠিত করে নিজের স্বার্থ প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় ও নীতি আদর্শের পোশাক পরিধান করে অন্যায়, দুর্নীতি, স্বার্থসিদ্ধির বিভিন্ন অপকৌশলে লিপ্ত থাকে, তাদেরকেও কবি আক্রমণ করেছেন। তাহলে আমরা মানুষ কবিতা থেকে শিক্ষা নিতে পারি যে আমরা সাম্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। মানুষে যে কোনো ভেদাভেদ নেই, সব মানুষই যে একই আল্লাহর সৃষ্টি সেরা জীব, এই শিক্ষাকে আমরা আমাদের বাস্তব জীবনে ধারণ এবং লালন করার চেষ্টা করব। এই শিক্ষা আমরা নিতে পারি। শেষে আমরা এই কবিতার আলোকে যে কাজগুলো করব, শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটি শুনে বোঝার চেষ্টা করবে। ক্লাসটি শুনে বোঝার চেষ্টা করবে। মানুষ কবিতার কয়েকবার পড়ে নেবে। মানুষ কবিতাটি কয়েকবার পড়ে নেবে। এরপরে যা করবে, পাঠ্য বইয়ের শব্দার্থ ও টিকা মনে রাখার চেষ্টা করবে। তাহলে ক্লাসটি শুনে বোঝার চেষ্টা করবে। মানুষ কবিতাটি কয়েকবার পড়ে নিবে। পাঠ্য বইয়ের শব্দার্থ টিকা মনে রাখার চেষ্টা করবে। এরপরে যে কাজটি করবে, আমরা ক্লাসের মধ্যে বাড়ির কাজ হিসেবে দিয়ে থাকি, তোমরা লিখবে, তুমি একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। একজন মানবতাবাদী মানুষ হিসেবে তোমার কি কি গুণাবলী থাকার দরকার, মানুষ কবিতার আলোকে লিপিবদ্ধ করো। তোমরা এই প্রশ্ন উত্তর লিখবে খাতায়, লিখে কবিতার অর্থের সাথে মিলাবে, যে প্রশ্নের উত্তরের সাথে কবিতার অর্থের সাথে কতটুকু মিল আছে। সেজন্যই এই প্রশ্নটি দিলাম, তুমি একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। একজন মানবতাবাদী মানুষ হিসেবে
তোমার কি কি গুণাবলী থাকার দরকার? মানুষ কবিতার আলোকে লিপিবদ্ধ করো। লেখো। আবার পড়ছি, তুমি একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। একজন মানবতাবাদী মানুষ হিসেবে তোমার কি কি গুণাবলী থাকার দরকার? মানুষ কবিতার আলোকে লেখো। এই হলো প্রশ্ন। প্রশ্নটি তুমি লিখতে গেলে কবিতা পড়বে। এখানে আমি উল্লেখ করেছি মানুষ কবিতার আলোকে লেখো, অর্থাৎ মানুষ কবিতায় কাজী নজরুল একজন মানবতাবাদী মানুষের গুণাবলীর কোন কোন কথা উল্লেখ করেছেন। আমি শুরুতে বলেছি সাম্যবাদ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। এই শিক্ষণীয় বিষয় মনে রেখে যখন আমরা এই প্রশ্নের উত্তর লিখব, তখন অবশ্যই আমাদের লেখাটা মানুষ কবিতার আলোকেই হবে। তোমরা লিখবে, লিখলেই বুঝতে পারবে তুমি কতটুকু বুঝতে পারছো এবং কতটুকু পারো নাই। লিখে কবিতার সাথে মিলাই দেখবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদেরকে কোনো এক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই যে যেখানে আসো সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।